সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন প্রথম ভোট অনুষ্ঠানে। আজ আমরা প্রথম যারা ভোট দিবেন এমন চারজন তরুণকে সাথে নিয়ে বসছি। শুনব তাদের স্বপ্নের কথা, আগামী বাংলাদেশকে ওনারা কোথায় দেখতে চান, কেমন জনপ্রতিনিধি তারা চান, কেমন বাংলাদেশ তারা চান, তারা শোনাবেন তাদের স্বপ্নের কথা। চলুন একে একে ওনাদের মুখেই ওনাদের পরিচয়টা আমরা শুনি। সর্বপ্রথম যাব আমার ডান পাশ থেকে। আমি আব্দুর নাইম, পড়াশোনা করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ, দ্বিতীয় বর্ষে আছি এবার। আমি ফেনী 2 আসনের ভোটার, এবছরই প্রথম ভোটার আমি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসাদউদ্দিন। আমি আছি চট্টগ্রাম মেডিকেলের দ্বিতীয় বর্ষে এবং আমি হচ্ছি চট্টগ্রাম 10 আসনের ভোটার এবং এটা আমার প্রথম ভোট। আসসালামু আলাইকুম, আমি নাইমুর রহমান রাফি, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে প্রথম বর্ষে। আমি চট্টগ্রাম 14 আসনের ভোটার। আসসালামু আলাইকুম, আমি শেখ সাদিয়া চৌধুরী, পড়াশোনা করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রথম বর্ষ, আর আমি চট্টগ্রাম 9 আসনের ভোটার, আর এটা আমার প্রথম ভোট। আমরা আমাদের অতিথিদের মুখে ওনাদের পরিচয় শুনলাম। আমরা প্রথমেই যাব সাদিয়ার কাছে। আপনি প্রথম ভোট দিবেন, ব্যালট পেপার পাওয়ার পরে, এই যে এখন বেশি সময় নেই আমাদের, 12 তারিখ ভোট। জি, আপনার কেমন লাগছে? ভোট দিতে যাবেন, প্রথম ভোটার হয়েছেন, প্রথম ভোট দিতে যাবেন, অনুভূতিটা কেমন? আসলে প্রথম ভোট দেওয়ার অনুভূতি এটা আসলে বলে বোঝানো সম্ভব না, কারণ যেহেতু আমরা প্রথমেই ভোট দিচ্ছি, এবারই প্রথম আমাদের ভোট দেওয়া। আর গত 16 বছরের সাথে তুলনা করলে আমি বলবো তখন দেখেছি কি আমি আমার যারা আগে ভোট দিয়েছেন তারা ভোট দেওয়ার আগেই ভোট হয়ে যেত, তো সেই একটা কষ্ট ছিল, মনে হচ্ছিল যে এবারে আমরা দিতে পারবো কিনা। তো এবারে যেহেতু পারছি সেই হিসেবে অনেক এক্সাইটেড ফিল করছি, তারপর অনেক খুশিও। রাফি, আপনার ফিলিংসটা কেমন? খুব মিক্সড ফিলিং কাজ করছে। আমি যদি বলি যে আমি একটু হালকা ভীত নই, মিথ্যে বলা হবে, তবে আশা আছে বুকের মধ্যে। এক বুক আশা নিয়ে আমি ভোটের মাঠে আমি যাব, আমি কেন্দ্রে যাব, আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দেবো, আমি গণভোটে হ্যাঁ দেব। আমি আশা করব যে একটা সুন্দর ভবিষ্যৎ যাতে আমাদের আসে, আমার অনুভূতি। আমার কথা যদি বলি, ভোট কেন্দ্রে যাওয়াটা আসলে আমার জন্য নতুন না, কারণ আমি যে ফ্যামিলি থেকে বিলং করি এটা খুব বেশি আমাদের ফ্যামিলি কিন্তু গণতন্ত্রে বিশ্বাসী। তো আগের বছরগুলোতে ভোট হোক বা না হোক আমাদের ফ্যামিলিতে কিন্তু কন্টিনিউয়াসলি ভোট দেওয়া হয়েছে, আমিও গিয়েছি। বাট যেহেতু আমি নিজে ভোট দেব, এইবারেরটা আমার জন্য একটু নতুন হবে অ্যান্ড আমি অনেক বেশি গর্বিত যাতে আমি দেশের একটা দায়িত্ব পালন করতে চাচ্ছি। তো আমার কাছে প্রথম ভোটটা অনেক বেশি এক্সাইটিং। নাইম, আমার ব্যাপারে যদি বলি, নিজের প্রতিনিধি নিজে নির্বাচন করতে পারতেছি এবং প্রথম আমি ভোট দিয়ে, ভোটের মাধ্যমে আমি আমার এলাকায় কারা নেতৃত্ব দিবে তাদেরকে আমি নির্বাচন করতে পারবো। এবার জাতীয় নির্বাচনে আপনার প্রতীকের পাশাপাশি হা ভোট না ভোট একটা অপশন আছে, এই গণভোটকে আপনি কিভাবে দেখছেন? আসলে এই গণভোটটা জুলাই তো আমাদের মাঝে এসেছিল একটি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে। তো এই জুলাইয়ের একটি আকাঙ্ক্ষা হচ্ছে দেশ সংস্কার। সো দেশ সংস্কারে এখানে গণভোটে আমি আমার জায়গা থেকে যদি বলি, অবশ্যই আমি হ্যাঁ এর পক্ষে থাকবো, কারণ হ্যাঁ মানেই এখানে এই গণভোটের যে ইশতেহারগুলো, 7 নম্বর বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে হবে। সো বিচার বিভাগ থেকে শুরু করে একটা স্বচ্ছতা, জবাবদিহিমূলক একটি রাষ্ট্র, সকল সেক্টরের একটি জবাবদিহিতা, স্বচ্ছতার বিষয়কে মাথায় রেখে এবং দেশকে আগামীতে কীভাবে সংস্কারটা করা যায় এগুলোর বিষয় মাথায় রেখে আমি গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকবো ইনশাল্লাহ। আসাদ, আপনার? আমার কাছে গণভোটটা আসলে এবারের খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা লেগেছে, কারণ আমাদের যে অবকাঠামো এটা অবরুদ্ধ ছিল, এই অবকাঠামোটাকে আসলে মুক্ত করার জন্য এই গণভোটের আয়োজন করা হয়েছে, যেখানে যদিও 2টা অপশন এক্সিস্ট করে, বাট আমি মনে করি আসলে জনগণ যদি ভালোভাবে চিন্তা করে তাদের সবারই আসলে হ্যাঁর পক্ষে থাকা উচিত। আমিও ঠিক একইভাবে হ্যাঁর পক্ষে থাকবো, যাতে হচ্ছে আমার দেশের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা আসলে আমাদের মতো স্ট্রাগল না করে। রাফি, আপনি গণভোট কেন দেবেন? আমি পরিবর্তন চাই, তবে গণভোটে যে ইশতেহারগুলো আমরা দেখেছি, যেগুলো সরকার দলীয় প্রার্থীদের সাথে বসে, দলের সাথে বসে বলেছেন যে আমরা করব, এটা আমরা আশা করছি যে করব। এখন বাংলাদেশে আসলে আমরা 100% প্রতিশ্রুতি রাখা জিনিসটা আমরা খুবই দেখিনি আসলে গত 17 বছর। গণভোট আমি এজন্য দেব, আমি চাই জুলাই যেই কারণে আমাদের মাঝে এসেছিল, জুলাই প্রতিশ্রুতি নিয়ে এসেছিল, আমি সেই প্রতিশ্রুতিটাকে চাই, যেটা আমি আমার মাথা থেকে ওই প্রতিশ্রুতিকে আমি সম্মান জানাই। সাদিয়া, আপনি? আমিও একই কথাই বলবো, যেহেতু গণভোট আমাদের জুলাইকে ধারণ করে, আর জেন জি যারা আমরা জুলাইকে এনেছি বা আমাদের সাথে যারা পুরো দেশের জনগণ জুলাইকে সমর্থন দিয়েছেন, তো আমি মনে করি গণভোটে না দেওয়ার কোনো কারণ নেই, আর আমি তো হ্যাঁই দিচ্ছি। আপনার থেকে যে পরবর্তী প্রশ্নটা আপনার থেকেই শুরু করব। একজন প্রার্থী
বিনা বাক্য ব্যয়ে বা কোন কোন যোগ্যতা থাকলে পরে একজন সাদিয়ার ভোট চোখ বন্ধ করে পাবে? একজন প্রার্থীর ভিতরে আপনি কি কি গুণ আশা করেন? একজন প্রার্থীর মধ্যে আমি প্রথমেই দেখব তার সততা, স্বচ্ছতা আর অন্যের মত পরমত সহিষ্ণু কিনা, মানে অন্যের মতকে তিনি সহজভাবে নিতে পারছেন কিনা। কেউ যখন তার দল বা তার কোনো কাজের সমালোচনা করবে, সেই সমালোচনাকে তিনি নিতে পারছেন কিনা, আমি প্রথমেই সেটা দেখব। আর তার মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে কিনা, তিনি দেশের জনগণকে নিয়ে কতটা ভাবেন, আমাদের তরুণদেরকে নিয়ে কতটা ভাবেন, আমি সেটাই দেখব। রাফি, আপনি? আমি আসলে জিনিসটা আমি এক বাক্যে বলে দেওয়ার মতো না। আমি যদি একজনের মধ্যে আমি দেখি, যেহেতু আমরা নির্বাচনী প্রচারণায় দেখছি এবং গত বছর দেখে আসছি, গত 16 বছর ধরে, এবং এবারও কয়েকবার আমরা দেখেছি যে আমরা আকাঙ্ক্ষাগুলো অনেক আকাশে আমরা তুলে ফেলি, আমরা এটা করে দেব, আমি ওটা করে দেব। যখন 5 বছরের মেয়াদে আমি এসে চলে যাই, তখন দেখা যায় যে আসলে আদতে কিছু হয়ে ওঠে না। তো যেই প্রার্থী আমার সাধ্যের মধ্যে বলবে যে ঠিক আছে আমি এতটুকু আপনাকে করে দিতে পারবো, সে নিজের লিমিটেশন জানবে, আমি তাকে ভোট দেব। কারণ আকাশচুম্বী কথা বলে পরে যদি আমি বাস্তবায়নই করতে না পারি, আমি তার প্রতি দেখে আসলে লাভ আছে বলে আমার মনে হয় না। আসাদ, আপনি? আমার কাছে আসলে বাংলাদেশের প্রার্থীতা যদি দেখেন, আসলে বাংলাদেশের কোনো প্রার্থীকে আমি বলতে পারি না উনি আমার ড্রিম কোনো সব কিছু ক্যারি করেন আর কি। বাট আমার কাছে মনে হবে আমার ভোটটা আসলে সেই ডিজার্ভ করে যে হচ্ছে বিভিন্ন কেসে সে হচ্ছে নিরপেক্ষ থেকে ব্যাপারগুলো হ্যান্ডেল করতে পারে। কারণ আমি যদি আপনাকে বাংলাদেশের বিভিন্ন প্রার্থীর কথা দেখি, তারা আসলে যে দল থেকে আসে সেই দলের প্রতি কিছুটা হলেও আসলে পক্ষপাতিত্ব থাকে। এখন বাংলাদেশের মতো দেশে আপনার যখন আপনি কোনো একটা সংসদের মতো একটা বড় আসনে যাচ্ছেন, আপনার প্রত্যেকটা ব্যাপার হচ্ছে নিউট্রালি হ্যান্ডেল করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরকম একজন প্রার্থী যখন আমি দেখতে পাবো যে হচ্ছে আসলে ধর্ম, সংস্কৃতি সব বিষয়ে আসলে নিউট্রাল থেকে তার কি আইডিওলজি সেটা ক্যারি না করে সে আসলে মানুষের কি নিড এটা যখন পূরণ করতেছে, তখন গিয়ে আসলে আমি তাকে ভোট দিয়েছি। নাইম, আপনি? হ্যাঁ, আমি আসাদের সাথে একমত। একটা যদি অ্যাড করতে চাই এখানে, যে আপনি একজন প্রার্থী হয়ে আপনার ইশতেহারটা কেমন হবে, যে আপনি আপনার দলীয় যে কর্মী বা তাদেরকে কীভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন, যারা আপনার নাম বিক্রি করে যে সমাজে বিশৃঙ্খলা করবে না, বা তাদেরকে পুরো কন্ট্রোলটা কীভাবে আপনি সেন্ট্রালাইজ করে রাখবেন, এটার কোনো আমাকে ইশতেহার আপনি যদি দেখাতে পারেন, বা বাস্তবায়ন আপনি কীভাবে করবেন, এটা দেখানো আমাদের জন্য ফার্স্ট জরুরি। আর দ্বিতীয় জরুরি সেটা হচ্ছে আপনি আমাকে প্রতিশ্রুতি না দিয়ে আপনি আমার এলাকার কী কী সমস্যা আছে, এটা কি আপনি পরিবার টু পরিবার গিয়ে প্রতিটা পরিবারের কী কী সমস্যা, তাদের চিন্তাভাবনা কী কী সমস্যা আছে, আপনি কি এটা শুনেছেন, নাকি আপনি নিজের থেকে গিয়ে বলে দিচ্ছেন আমি এটা দিব, আমি ওইটা দিব, এই যে আকাশচুম্বী যে একটি প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, নাকি আমাদের সমস্যা শুনতেছেন, আমি এটা প্রায়োরিটি দিব, যিনি আমাদের সমস্যা শুনতেছেন এবং বাস্তবমুখী কিছু পরামর্শ প্রতিশ্রুতি আমাদেরকে দিবেন, সেটাই আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি পাবে ইনশাল্লাহ। এবার ভিন্ন একটি প্রশ্ন। আপনারা প্রত্যেকেই ক্যাম্পাসে আছেন, আপনাদের ক্যাম্পাসে ছাত্রদের পলিটিক্যাল যে ইনভলভমেন্ট, শিক্ষার্থীদের যে ইনভলভমেন্ট আছে, এটা আরও বাড়ানো উচিত কিনা, বা আপনাদেরকে রাজনীতি সচেতন করার জন্য ছাত্র সংসদগুলো এখন সব ক্যাম্পাসে নেই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে, ধরেন মেডিকেলে এখনও সংসদ অ্যাক্টিভ হয় নাই, প্রত্যেকটা ক্যাম্পাসে সংসদগুলো অ্যাক্টিভ হওয়ার বিষয়ে প্রস্তাবনা আসছে। নির্বাচনটা শুরু হয়েছিল, জাতীয় নির্বাচনের জন্য স্টপ হয়েছে, সেটা আবার হয়তো বা নির্বাচনের পরে রান হবে। তো ক্যাম্পাস ভিত্তিক আপনার ছাত্র সংসদগুলো আরও কেমন কার্যকর করা যায়, এ ব্যাপারে আপনার অভিমতটা কি? আমি মনে করি ক্যাম্পাস ভিত্তিক ছাত্র সংসদগুলো স্কুল পর্যায় থেকে শুরু হওয়া উচিত। যেমন স্কুলে যখন সিআর নির্বাচন করা হয়, আমার মনে হয় সেটাও ভোটের মাধ্যমে করা উচিত। এক্ষেত্রে কি হবে, ছোটবেলা থেকেই একজন তরুণ, একজন ছোট বাচ্চা বা ও পলিটিক্যাল ভিউ নিয়ে বড় হবে, সে বুঝতে পারবে তার কোথায় কথা বলা উচিত এবং কোথায় তার প্রতিবাদ জানানো উচিত। আর যখন ছাত্র সংসদগুলো চালু হবে, আমি মনে করি শিক্ষার্থীদের দাবিগুলো খুব সহজেই উঠে আসবে। রাফি, আপনি? আমার মনে হয় একটি বাংলাদেশের 4টি বড় বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেগুলো কোনো না কোনোভাবে দেশকে রিপ্রেজেন্ট করে। কিভাবে? এই যে প্রতিটি দেশেই অ্যাপলিটিক্যাল মানুষজন আছেন, ডানপন্থী মানুষজন আছেন, বামপন্থী মানুষজন আছেন। তো ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি যে প্রার্থীরা দাঁড়িয়েছেন, নিজের প্রচারণা কিভাবে তারা সাধারণ ছাত্রদের কাছে, ভোটার যারা রয়েছেন তাদের কাছে পৌঁছে দেবেন, এটার একটা খুব তোড়জোড় প্রচেষ্টা আমরা দেখেছি। আমরা খুবই বলা যায় খুবই সাদরে জিনিসটাকে গ্রহণ করেছি। বাংলাদেশের যে 4টা বিশ্ববিদ্যালয়ে ভোটগুলো হয়েছে, সাম্প্রতিক আবার সাস্টেও দেখা যায় ভোট হতে চেয়েছিল, আমি আশা করছি এটা নির্বাচনের পরে হবে। তো এই যে ছাত্রদের যে লিডারশিপটা উঠে আসছে এবং
ওইখানেও কিন্তু বাংলাদেশের যেই কোর রাজনৈতিক দলগুলো আছে তাদের একটা প্রভাব আমরা দেখতে পেয়েছি, তাদের প্ল্যান আমাদের চোখে পড়েছে, তারা ওই ক্যাম্পাসগুলোতে কিভাবে নিজেদেরকে তুলে ধরছে, মেলে ধরছে, এটারও একটা প্রচেষ্টা আমরা দেখছি এবং দেখে যাচ্ছি। আমি মনে করি যে এই একটা ছাত্র নেতৃত্ব আমরা বিকাশ করলাম, এটা বাংলাদেশের সফলতা। কারণ এত বৃহৎ পরিসরে আসলে ছাত্র সংসদ নির্বাচন দেশে টানা 4টি বিশ্ববিদ্যালয় হয়েছে এবং সামনে আরও হচ্ছে। তো আমি মনে করি যে হ্যাঁ, জনগণের খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট এই ছাত্র সংসদের পরে হয়েছে, যে না, গণতন্ত্র আসলে ভালো কিছু একটা বই আনতে পারে। ওভারঅল যদি চিন্তা করি, বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে ছাত্র সংসদ নিয়ে নির্বাচন হলো, ওগুলো দেখে আমার মনে হয় যে আসলে এই ব্যাপারটা খুব পজিটিভ, যদি আমরা ব্যাপারটা স্বচ্ছ রাখতে পারি। কারণ যেখানে হচ্ছে আপনার আপনি যদি প্রিভিয়াস ইয়ার থেকেও দেখেন, তখনও কিন্তু আসলে অনেক ছাত্র রাজনীতি অ্যাক্টিভ ছিল, বাট তাদের ব্যাপারটা কেমন ছিল? তাদের ব্যাপারটা ছিল ছাত্র রাজনীতি যারা করে তারা নর্মাল স্টুডেন্টদের উপর ডোমিনেট করতো। তো এই ডোমিনেন্সির ব্যাপারটা থেকে আমি পার্সোনালি, আমি যখন নিজে ছাত্র ছিলাম, আমি রাজনীতি ব্যাপারটাকে অনেক বেশি হেট করা শুরু করি। তো যখন আপনাকে এই জিনিসটা তাহলে এনশিওর করতে হবে যে আপনার ছাত্র রাজনীতি ওই পর্যায়ে কখনো পৌঁছাবে না যেখানে হচ্ছে একটা দুইটা লেয়ার তৈরি হয়ে যাবে ছাত্রদের মধ্যে। কারণ আপনি একটা ক্যাম্পাসে আছেন, আপনার সহপাঠী আসলে আপনার উপর ডোমিনেট, কারণ সে রাজনীতি করছে বা পলিটিক্যালি ইনভলভ হচ্ছে। তো এই জায়গাটা থেকে, যেহেতু আমাদের মেডিকেলে এখনো ইন্ট্রোডিউস না এই ব্যাপারটা, বাট বাকি বিশ্ববিদ্যালয় দেখে আমি যা বুঝলাম, রাজনীতি অবশ্যই প্রয়োজন, বাট সেটার জন্য প্রপার মেকানিজম আমাদের ক্যাম্পাসে থাকতে হবে। আমাদের শিক্ষক বা যারা এই প্যানেলটাকে কন্ট্রোল করবেন তাদেরকে স্বচ্ছ হতে হবে। শিক্ষক নিজেই যদি কোনো একটা রাজনৈতিক আইডিওলজিকে ফলো করে থাকেন, তিনি কিন্তু এক্স্যাক্টলি ওই ছাত্র রাজনীতিটাকে বেশি প্রাধান্য দিবেন রেদার দেন আদার। তো আমার কাছে এই জিনিসটা পজিটিভও নেগেটিভও, যদি আসলে মেনটেন করা যায়, অফকোর্স পজিটিভ। হ্যাঁ, আমিও একমতই ওর সাথে যে ছাত্র রাজনীতির পজিটিভ এবং Dominate করা নেগেটিভ। যাবে না। হ্যাঁ, পজিটিভ এবং নেগেটিভ দুইটা সাইডই আছে। পজিটিভ সাইডটাকে যদি আমরা হাইলাইট করতে পারি, তাহলে ছাত্র রাজনীতি কল্যাণ বয়ে আনবে। আর ছাত্র রাজনীতি হবে ছাত্রদের একটি ভোকাল, জেনারেল স্টুডেন্টদের সবার একটি ভোকাল হবে, যেটা ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে হইতে পারে। আর এই ছাত্র রাজনীতিতে যদি যারা করবে আর কি, তারা যাতে ডোমিনেট না হয় আর কি স্টুডেন্টদের প্রতি। দেখা যায় শিক্ষক ছাত্র রাজনীতি, এটা কম্বাইন করতে গিয়ে, কানেক্ট করতে গিয়ে দেখা যায় এই ছাত্র দলীয় যদি রাজনীতি করে থাকে, তাহলে হচ্ছে কি শিক্ষক ছাত্রের একটা অন্যরকম একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, যেটা জেনারেল স্টুডেন্টদের সাথে হচ্ছে না। পিছিয়ে পড়া একটা স্টুডেন্টের সাথে এই সম্পর্কটা হচ্ছে না, কিন্তু এই দল করার কারণে এই পিছিয়ে পড়ছে একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। এই অ্যাডভান্টেজটা যাতে আর না পায়, আমরা নতুন বাংলাদেশে এই অ্যাডভান্টেজটা কোনো রাজনীতি আর দেখতে চাই না। যেরকম আমরা দেখতাম যে কোনো দলে আসলে বিসিএস করাই দেওয়া হবে ইজিলি, এরকম প্রলোভন দেখানো হয়তো আগে। তো এই ছাত্র শিক্ষক রাজনীতিটা যদি কাটিয়ে উঠতে পারে, এই যে বর্তমান ছাত্র সংসদ নির্বাচনগুলোর মাধ্যমে এটা কাটিয়ে উঠতে পারলে, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশে অবশ্যই এটার কোনো ভালো কিছু ইম্প্যাক্ট নিয়ে আসবে। আমাদের যে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি যে ব্যবস্থাটা আছে, আপনি এটার উপরে সন্তুষ্ট কিনা, বা আর কি কি পরিবর্তন আনা উচিত? একজন যেহেতু ভোট দিয়ে আপনি জনপ্রতিনিধি নির্বাচিত করবেন, তারা কোন কাজে ফোকাস দেওয়া উচিত? দেখুন, আসলে আমরা বাংলাদেশকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে আমরা জানি। আমাদের এখানে আমাদের যে 5-6টা মৌলিক অধিকার নিয়ে আমরা বাঁচতে চাই, খেয়ে পরে বেঁচে কিছু একটা করে মরে যেতে চাই, তো ওইগুলাই আসলে যেখানে বাস্তবায়ন করা সম্ভব হয়ে ওঠে না, সেখানে যখন আমি এমন একটা দেশের অবস্থা, বিপ্লব পরবর্তী আমাদের দেশ, খুবই ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তখন যখন আমি বলবো যে না, আমার এই 5টা দিয়ে হবে না, আমার আরও 4টা বাড়িয়ে দেন মৌলিক অধিকার, আমার প্রয়োজনগুলো আপনি মেটান, অথচ দেখা যাচ্ছে যখন আমরা বাজেট প্রণয়ন করি আমাদের ঘাটতি বাজেটে চলতে হয়। আমার যেটা মনে হয় মৌলিক অধিকার নিয়ে আমার যেটা ধারণা, সেটা হচ্ছে যে না, আমাদের বেসিক যেগুলো অধিকার আমাদের আছে, এর বাইরে আমাদের আসলে চাওয়া উচিত না, যেহেতু আমরা জানি যে আসলে রাষ্ট্র পারবে না, যে আমরা অলরেডি ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি আরও চাইতে থাকলে কেমনে হবে? অবশ্যই সম্পদ তো সীমিত, তাই না? তো আমার মনে হয় যে যেগুলো ফান্ডামেন্টাল আমার রাইট, ওইগুলো যদি সুন্দরভাবে এগুলোকে পরিমার্জন করা যায়, চিকিৎসার যেটা অধিকার আমার আছে, আমার তৃণমূলে একটা দাদি যখন তিনি হাঁটতে পারছেন না, তিনি একা থাকেন, তার দুয়ারে যদি আমি টিকা পৌঁছে দিতে পারি, তাকে অন্ন পৌঁছে দিতে পারি, তাকে যদি আমি এমন কিছু এনশিওর করতে পারি যে বুড়িটা শীতকালে তার থেকে শীতে কষ্ট পেতে না হয়, হ্যাঁ, তখন মানে জাস্ট 5টা মৌলিক অধিকার যেগুলো আমাদের ফান্ডামেন্টাল রাইটস, যেগুলো সৃষ্টির শুরু থেকে আমরা বলে আসছি, যেগুলো ইউএন তার হিউম্যান রাইটস চার্টারে বলেছে, তো ওইগুলো যদি এনশিওর করতে পারি, আমার কাছে ওটাই সফলতা। আমি নতুন কিছু চাইবো না। আচ্ছা, সাদিয়া, আপনি কোন বিষয়ে ফোকাস করবেন? শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, সব বিষয় মিলে নতুন সরকারের কাছে, আপকামিং যারা আসতেছে, আপনাদের ভোটে যারা নির্বাচিত হবেন? আচ্ছা, যেহেতু আমি একজন ভোটার, আর আমি চাইবো যিনি আমার ভোটে নির্বাচিত হয়ে আসবেন, তিনি মৌলিক অধিকারগুলোর পাশাপাশি অন্যান্য বিষয়ে একটু নজর দিবেন। যেমন আমি যদি আমার সেক্টর থেকে চিন্তা করি, মেডিকেল সেক্টর থেকে,
দেখা যায় যারা ইন্টার্ন ডাক্তার রয়েছেন, মানে কয়েকদিন আগেও রিসার্চে এসেছিল যে 31.4% ডাক্তার কিন্তু এখনও বেকার, মানে পড়ালেখা শেষ করার পরও কিন্তু এখনও বেকার। তো এটা খুবই দুঃখজনক। আর এর পেছনে যদি আমরা কারণ হিসেবে দেখি, তখন দেখা যায় যে যখন ডাক্তাররা পড়াশোনা শেষ করে ইন্টার্নে যাচ্ছেন, তখন তাদের ইন্টার্ন ভাতাটা কিন্তু অনেক অনেক কম বলতে গেলে, কিংবা উচ্চশিক্ষার ক্ষেত্রে FCPS বা অন্যান্য ডিগ্রির ক্ষেত্রে তাদের যে ভাতাটা দেওয়া হয় সেটা খুবই কম। তখন দেখা যায় তারা হয়তো উচ্চশিক্ষা নিজেদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের পাশাপাশি যেহেতু তাদেরকে ফ্যামিলির দিকটাও দেখতে হচ্ছে, তখন সেটা এক প্রকার টানাপোড়েনেই পড়ে যায়। তখন তাদের সেই মানে দুই জায়গায় সুন্দর ব্যালেন্সটা আর আসে না। তো আমি চাইবো যে এই বিষয়টা একটু নজর দেবেন। আর আরেকটা জিনিস আমি বলবো যে নারী এবং নারী নিরাপত্তার দিকটাও দেখা হবে, যাতে একজন নারী রাত্রে যখন ফিরবে তাকে তার নিরাপত্তা নিয়ে টেনশন করতে হবে না। আর 3 নাম্বার হচ্ছে যারা বেকার রয়েছেন তাদের কর্মসংস্থানের দিকটাও দেখা হবে। রাফি, আপনার কাছে আসব। আপনাদের যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণে যদি আপনার জনপ্রতিনিধি ব্যর্থ হন, তখন আপনার মনোভাব কী হবে বা তখন আপনারা কী করবেন? দেখুন, আমি মনে করি জুলাই আমাদেরকে মানে অনেক কিছু দিয়েছে, তার মধ্যে একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে সাহস। আমার জনপ্রতিনিধি আমাকে তার ইশতেহারে থাকা কিছু জিনিস সে দিতে ব্যর্থ হলো অথবা সে বিমুখ হয়ে গেল। জুলাই আমাদেরকে শিখিয়েছে আমরা কিভাবে তাকে ধরে জবাবদিহি করাবো। জুলাই আমাদেরকে মেরুদণ্ড দিয়েছে। তো যেটা আমি একটু আগেও বলেছি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তারা সবসময় তো আর পারছে না যে সব কিছু ছাত্রদের প্রয়োজন মেটাতে। ছাত্ররা কি করছে, তারা সংযোগ মানে একতাবদ্ধ হয়ে তারা কথা বলছে, এই প্রতিনিধি এই কাজটা কেন করছে না। তো আমি মনে করি যখন বিশ্ববিদ্যালয়ের তরুণরাই পড়ে, তো তরুণরা যখন তার নিজস্ব ইনস্টিটিউশনে তার প্রতিনিধিকে সে প্রশ্নবিদ্ধ করতে পারছে, তো আমি মনে করি এটা সংক্রমিত হয়েছে গত 1 বছরে। এবং আমি মনে করি যে যখন আমার প্রতিনিধি আমাকে আমার চাহিদাগুলো দিতে ব্যর্থ হবে, আমাদের এতটুকু শক্ত মেরুদণ্ড আছে যে না, আমরা তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে পারবো অন্তত যে না, আপনি এটা কেন দেননি, আপনি এটা জবাবদিহিতা আমাদের করুন। আসাদ, আপনি? আমি যদি দেখি ব্যাপারটা হচ্ছে আমার কাছে কয়েকটা লেয়ারে আসবে। প্রথম কথা, যখন আমার প্রার্থী আমার হচ্ছে ইশতেহারের কোনো কিছু দিতে আমাকে ব্যর্থ হয়, আমি শুরুতেই আসলে তার প্রতি হার্শ হব না। আমি ব্যাপারটা নিজে বোঝার চেষ্টা করব, অ্যান্ড আমি এটাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মাধ্যমে যাব। এরপরও যদি আসলে আমার প্রার্থী টনক না নড়ে, সেক্ষেত্রে আসলে আমার প্রথম কাজ হচ্ছে সেটা তার প্রতি পৌঁছানোর জন্য আমার ফার্স্ট স্টেপ আন্দোলন করা, যেটা আসলে সব কিছু আমাদের জুলাই কিংবা আমাদের একেবারে রুট থেকে যদি আমরা বলি ভাষা আন্দোলন বা যে কোনো কিছু, আমরা কিন্তু প্রথমে গিয়ে অথরিটিকে আসলে টুটি চেপে ধরি না। আমরা আমাদের দাবিগুলো খুব শান্ত সাবলীলভাবে তাদের কাছে জানাই। তো আমরাও আসলে আমার প্রার্থী যদি আমাকে এই ইশতেহারের বিষয়গুলো নিশ্চিত করতে না পারে, প্রথম কথা আমি তার প্রতি আবেদন জানাবো, আমি আন্দোলন করব। এরপরও যদি আসলে এরপরেরটা কিন্তু আসলে তিনি যদি তাও রেসপন্ড না করেন, সেক্ষেত্রে কিন্তু তিনি তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। কারণ একজন প্রার্থী সবসময় বলেন যে তার আসলে যে কাজগুলো তিনি করতে পারবেন না, সেগুলো তিনি তার জনগণের কাছে জবাবদিহিতা দিতে বাধ্য। নাইম, আপনি? প্রথমেই তো প্রতিশ্রুতি বলেছিলাম, যদি তারা ফেল করেন, এই ক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে? প্রথমত প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তো যে প্রার্থী সমালোচনা নিতে পারবে না তাকে আমি নির্বাচনই করব না। তো লেয়ার বাই লেয়ার আমারও কর্মসূচি লেয়ার বাই লেয়ারেই আসবে। প্রথমে তাকে জানানো, যে কোনো অথরিটির মাধ্যমে, যদি সরাসরি না যেতে পারি তাহলে যে কোনো অথরিটির মাধ্যমে আমি এটা অফিসিয়ালি তাকে জানানো, অ্যাপ্লিকেশন হোক, ইমেল হোক বা অনলাইন যে কোনো মাধ্যম হোক, যে কোনো মাধ্যমে তাকে জানানো যে আপনি এই প্রতিশ্রুতিটা আমাদেরকে করেছেন, বাট এই প্রতিশ্রুতি পালনে আপনি ব্যর্থ বা এই প্রতিশ্রুতি এখনও পালন করেন নাই। তাকে জানানো, তিনি যদি তাও স্টেপ না নেন বা তার কোনো যদি ভুল হয় যে যিনি এটা বন্ধ করবেন বলেছেন, যে তার কর্মীদেরকে এক্সট্রা কোনো সুযোগ দিবে না, এটা তিনি বলেছিলেন ইশতেহারে, কিন্তু ইনি বাস্তবায়ন করতে পারছেন না। তাও যদি আমরা দেখি আমাদেরকে জায়গায় জায়গায় আমাদেরকে টোল দিতে হচ্ছে, যদি এরকমটা যদি থেকে যায়, তাহলে আমরা তার নিকট আমরা প্রথমে প্রশ্ন পাঠাবো অফিসিয়ালি। তিনি যদি জবাবদিহিতার জায়গা থেকে আমাদের যদি ভয়েসকে তিনি যদি জুলাইকে যদি তিনি ধারণ করে থাকে, তাহলে আমাদের ভয়েসকে তিনি এটা স্মরণ রাখবে যে তাদের কাছে যদি জবাবদিহিতা না দিতে পারি, তাহলে নিশ্চয়ই আবার জুলাই নেমে আসতে পারে। তার এই চিন্তাধারার ভাবনা থেকে তিনি তার যে ইশতেহার তিনি জবাবদিহি করবেন যে তিনি এই কারণে এই ইশতেহারটা তিনি আমাদেরকে প্রতিশ্রুতিটা দিয়েছেন, তিনি পালন করতে পারছেন না, এই কারণে তাকে যথার্থ কারণ দর্শাতে হবে। যদি কারণ দর্শাতে যদি ব্যর্থ হন এবং তারপরে যদি উনি ভেবে থাকেন যে উনি স্টে করবেন এবং কোনোরূপ প্রতিবাদ আসবে না, আমরা অফিসিয়ালি
বলার পরে যদি কোনো কিছু না আসে তখন আমরা এই দেশের বুকে আবার জুলাই নেমে আসবে। আমাদের কৃষকদের নিয়ে আপনাদের ভাবনা, আমাদের ভিন্ন পেশা যারা আছে ওদের নিয়ে আমাদের জনপ্রতিনিধিদের কেমন ভাবা উচিত, পরবর্তী সরকার কেমন ভাবা উচিত, বিশেষ করে আমার এই কৃষি শিল্প, অন্যান্য শিল্পায়ন, এরপরে দেশের বাইরে জনশক্তি রপ্তানি করা, এসব বিষয়গুলো নিয়ে আপনারা তরুণরা কী ভাবছেন? প্রথমত বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তো কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেক্টর বাংলাদেশের। এই কৃষকদেরকে যে আলাদা করে রাখা বা কৃষকদেরকে একটা ছোট চোখে দেখা হয়, সরকারের উচিত তাদেরকে কোনো একটা রেসপেক্ট বা তাদেরকে যে কোনো একটি বক্তব্য দিচ্ছেন তাদের না এটা মেনশন করুন, তাদের অবদানটা দেশের অর্থনীতিতে, তাদের অবদানটা। আপনি যদি ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান দেখেন, চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান দেখেন, সো এগুলোর ক্ষেত্রে এরাই বাংলাদেশকে ধরে রাখছে আলটিমেটলি। পাট শিল্প উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে অনেক উপরে আছে। সো এই সেক্টরগুলোকে, এইখানে যারা শ্রমিকগুলো কাজ করছে তারা যেন কোনো বৈষম্যের শিকার না হয়, বর্তমান আগামী সরকার ব্যবস্থাকে এটা এনশিওর করতে হবে। তাদেরকে যেন কোনো ফি অন্য কাউকে না দিতে হয়, সরাসরি উৎপাদনটা তাদের নিজেদের কাছে রেখে দেশের জিডিপিতে তারা যাতে অবদান রাখতে পারে সেটা এনশিওর করা, তাদেরকে একটা নিরাপত্তা এনশিওর করা, যে তাদের থেকে বাইরে কেউ যদি শক্তি প্রদর্শন করে তাদের থেকে কেউ যাতে লুট করতে না পারে, এই নিরাপত্তাটাকে তাদেরকে এনশিওর করতে হবে এবং তাদেরকে সম্মানিত করতে হবে। আমরা আসাদের কাছে আসবো। আপনি শিল্পায়ন, আমাদের এই তথ্য প্রযুক্তিতে দক্ষ জনশক্তি রপ্তানি বিষয়গুলা, আমি যদি এই ব্যাপারগুলো বলি, কৃষিটা তো আমাদের রুট হচ্ছে কৃষি, আর আমরা রিকগনাইজ হই শিল্প, টেকনোলজি এগুলো দিয়ে। এখন দেখেন, কৃষকের অধিকার আদায় করাটা আসলে আমাদের আদায় করতে হচ্ছে, এই জিনিসটা একটু লজ্জাজনক আমাদের জন্য। কারণ যাদের কারণে আমরা খেয়ে পরে বেঁচে আছি, যারা আমাদের অর্থনীতিটাকে সচল রেখেছেন, তাদেরকে যদি আসলে আমরা অধিকারটা এখনো পর্যন্ত দিতে না পারি স্বাধীনতা এত বছর পরে এসে, তাহলে এটা আমাদের জন্য লজ্জাজনক। তথ্য প্রযুক্তি খাতে আমাদের নতুন সরকার কি ব্যবস্থা নিতে পারে, একজন তরুণ হিসেবে আপনার ভাবনাটা? সরকারিভাবে উদ্যোগ না নেওয়ার কারণে আমরা অনেক পিছিয়ে আছি। যদি আমরা ওই উদ্ভাবনগুলোকে সঠিক রেকগনিশন দিতে পারি, তবে আমি বিশ্বাস করি সেটা আরও উপরে যাবে। তবে সেটা সরকারের পক্ষ থেকে আসতে হবে এবং সরকারের সেই 20 বছর আগের মান্ধাতার আমলের টেকনোলজি ব্যবহার করা এবং এই যে পেপার ওয়াইজ এখনও যে থেকে যাওয়া, ম্যানুয়াল পদ্ধতিতে থেকে যাওয়া, ডিজিটালাইজড হওয়া যায়। সরকারকে, জনগণ অনেক ডিজিটালাইজড, সরকার যদি ডিজিটালাইজড হতে পারে তবে আমি মনে করি ইনশাল্লাহ তথ্য প্রযুক্তির দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে তো আছে, আরও এগিয়ে যাবে। হ্যাঁ, সাদিয়া আপু, আপনার নতুন সরকারের কাছে সেক্টর ভিত্তিক কোনো প্রস্তাবনা আছে কিনা? আমি প্রথমেই বলবো সেক্টর ভিত্তিক মানে আলোচনাটা আসার আগে আমি বলবো যে যেহেতু আমরা একটা ইনসাফ এবং বৈষম্য নিরসন ভিত্তিক একটি দেশ গড়তে চাচ্ছি, সেজন্য আমার প্রত্যেকটা সেক্টরেই শুধু কয়েকটা সেক্টরকে আমি ফোকাস করলাম, বাকিগুলো রেখে দিলাম, সেরকম না। আমার প্রত্যেকটা সেক্টরকে আমার সমান গুরুত্ব দিতে হবে। সেটা হতে পারে কৃষি, অথবা সেটা হতে পারে শিল্প, স্বাস্থ্য বা অর্থনীতি, যেটাই হোক। আমার কথা হচ্ছে প্রত্যেকটা সেক্টরকে আমরা সমানভাবে গুরুত্ব দিব। যদি কৃষির কথা বলি, কৃষির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যারা প্রান্তিক পর্যায়ে কৃষক রয়েছে তারা কিন্তু সুযোগ সুবিধা সেরকম পাচ্ছে না, কিংবা তাদের ফ্যামিলি সেরকম সুযোগ সুবিধা পাচ্ছে না যেটা আমরা শহরে থেকে পাচ্ছি। তো তাদের শুধু তাদের কৃষি ক্ষেত্রে উন্নয়ন না, তাদের ফ্যামিলি সহ যাতে উঠে আসে, সেই বাচ্চাগুলো যাতে পড়াশোনার সুযোগ পায়, সেটা আমাদেরকে দেখতে হবে। আর শিল্পর ক্ষেত্রে বললে, তথ্য প্রযুক্তি বা শিল্প ক্ষেত্রে বললে দেখা যাচ্ছে কি পৃথিবী অনেক এগিয়ে গেছে, বাংলাদেশ সে তুলনায় অনেক পিছিয়ে। তো বাংলাদেশে কিন্তু এমন না যে আমরা যারা তরুণ আছে তারা কিছু জানে না বা ওরকম না, সবার মধ্যেই প্রতিভা আছে। কিন্তু এই প্রতিভা যে বিকাশ করবে সেই ক্ষেত্রটা এখনই মানে ভালো করে গড়ে ওঠেনি। তো আমি বলবো যে যাতে ক্ষেত্রগুলোকে আরও স্ট্রং করা যায়, যে ছেলে বা মেয়ে বা যে তরুণ বা তরুণী যে বিষয়ে দক্ষ, তাকে সেই বিষয়ে দক্ষতার প্রকাশের সুযোগ দেওয়া উচিত। যখন আপনি প্রথম ভোট দিবেন, আপনি কেমন বাংলাদেশ চান? আপনার স্বপ্নের বাংলাদেশটা বলুন সংক্ষেপে। আমার স্বপ্নের বাংলাদেশে আমি প্রথমেই বলবো এখানে ইনসাফ এবং ন্যায়ের একটা বাংলাদেশ চাওয়া যদি হয়, সে চাওয়ার মূল্য যাতে কাউকে জীবন দিয়ে দিতে না হয়। 2 নম্বর বলবো আমাদের বিচার ব্যবস্থা যাতে সম্পূর্ণ স্বাধীন হয়, কোনো সরকার এসে যাতে সেটাকে নিয়ন্ত্রণ করতে না পারে। 3 নম্বর বলবো সামনে যিনি আসবেন তিনি সবাইকে নিয়ে, সেটা হোক তরুণ প্রবীণ, সবাইকে নিয়ে একটি সুন্দর দেশ করবেন। রাফি, আপনার স্বপ্নের বাংলাদেশ? আমার স্বপ্নের বাংলাদেশ আসলে বড় কিছু নয়। আমি প্রথমত চাই হচ্ছে প্রশ্ন করার অধিকার। আমি চাই আমি
সর্বোচ্চ অথরিটিকে গিয়ে আমি প্রশ্ন করতে পারবো কেন এটা আপনি করলেন। আমি চাই আপনি এই ডিসিশনের পেছনে আপনি আমাকে আপনার কারণগুলো বলুন, আপনি লিস্ট করুন। আমি তথ্য পাওয়ার অধিকারটা চাই। তারপর আমি চাই যে আমরা কারো আগ্রাসনের নিচে বেঁচে থাকবো না, সেটা হোক পশ্চিমা, সেটা হোক আমাদের প্রতিবেশীদের। আমি চাই আমরা স্বাধীন স্বতন্ত্র হয়ে বাঁচব। আমরা জুলাইয়ের যেটা একটু আগে বললাম যে মেরুদণ্ডের ব্যাপার, আমরা মেরুদণ্ড নিয়ে বাঁচব। আমি এমন বাংলাদেশ চাই। আসাদ, আপনি? আমার বাংলাদেশটা অনেক বেশি বাস্তবসম্মত। আমার বাংলাদেশ রূপকথার মতো নয়। আমার বাংলাদেশটা হবে যে বাংলাদেশের স্বপ্ন আমরা স্বাধীনতা থেকেই দেখেছিলাম। আমার বাংলাদেশ হবে শান্তির, আমার বাংলাদেশ হবে সবার। সবচেয়ে বড় কথা, আমার বাংলাদেশটা সবার হবে। কেন যেন আমরা স্বাধীনতার পর থেকে বাংলাদেশটা সবার করতে পারিনি। বাংলাদেশটা একটা নির্দিষ্ট শ্রেণীর ছিল। সেটা হতে পারে শোষকের, সেটা হতে পারে একটা নির্দিষ্ট কালচারের, সেটা হতে পারে নির্দিষ্ট ধর্মের। আমার বাংলাদেশটা আমি চাই সবার হবে। সবাই সেখানে বলতে পারবে যে আমার বাংলাদেশে আমি এটা করতে পারি, আমার বাংলাদেশে আমি আমার প্রোগ্রাম করতে পারি, আমি আমার বাংলাদেশে আমার ধর্মটাকে সুন্দরভাবে পালন করতে পারি। সবচেয়ে বড় কথা, আমার বাংলাদেশে আমি আমার রেস্ট অফ দ্য লাইফ থাকতে পারি। আমার বাংলাদেশ সেরকম নিরাপত্তা আমাকে দিক, আমার বাংলাদেশ সেরকম পরিবেশ আমাকে দিক, আমার বাংলাদেশ আমাকে স্বপ্ন দেখার সুযোগ দিক। যে বাংলাদেশে আমার অধিকার আদায়ের জন্য রাজপথে রক্ত দিতে হবে না, যে বাংলাদেশে আমার ন্যায্য দাবি আদায়ের জন্য মিছিল করে প্লাকার্ড হাতে নিতে হবে না, যে বাংলাদেশে আমরা আমাদের দাবিগুলো অফিসিয়ালি জানানোর মাধ্যমে, ইমেলে জানানোর মাধ্যমে আমরা যে সেটা যদি ন্যায্য দাবি হয় সেটা আমরা পাই, এরকম একটি বাংলাদেশ আমরা চাই। এবং আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই, যে নিরাপদ বাংলাদেশে কোনো একক কারো আধিপত্য থাকবে না, একক কারো দাপট থাকবে না, যেখানে আমরা নিরাপদে চলাফেরা করতে পারবো, নিরাপদে আমরা আমাদের ব্যবসা করতে পারবো, নিরাপদে আমরা ক্যাম্পাসে আমরা নিজেদের শিক্ষাগত যে বিষয়গুলো আমরা এগুলো চলমান রাখতে পারবো। আমরা একজন ব্যবসায়ী থেকে একজন চিকিৎসকের নিরাপত্তা আমরা এনশিওর করতে পারবো, একজন কৃষকের নিরাপত্তা আমরা এনশিওর করতে পারবো। তৃণমূল থেকে শুরু করে একদম ইলিট শ্রেণী পর্যন্ত সকলের নিরাপত্তা লেয়ার বাই লেয়ার আমরা এনশিওর করতে পারবো। এরকম একটি নিরাপদ আমরা বাংলাদেশ চাই। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা 4 জন নতুন ভোটারের কাছে ওনাদের স্বপ্নের বাংলাদেশের কথা শুনেছি। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। অন্য কোনো একদিন আবারও দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।